সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। এই প্রত্যাশা নিয়ে আমি আজকের ক্লাস শুরু করছি। আজকে দ্বাদশ শ্রেণী উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের নবম অধ্যায় সমতলে বস্তুকণার গতি, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আমি আলোচনা করতেছি আমি মোহাম্মদ মুজিবুর রহমান। এই অধ্যায়ের আলোচনার শুরুতেই কিছু সংজ্ঞা, যদিও এগুলো আলোচনা না করলেও চলতো, কারণ সংজ্ঞাগুলো তোমরা তোমাদের পদার্থবিজ্ঞান বইতে পড়েছ। তারপরে আমি সামান্য একটু আলোচনা করে সামনে অগ্রসর হব। যেমন সরণ। সরণ শব্দের অর্থ হলো জায়গার পরিবর্তন, স্থান পরিবর্তন। একটা সময়ের প্রেক্ষিতে একটা বস্তুকণা তার জায়গা পরিবর্তন করলো। ওই সময়ের মধ্যে বস্তুকণাটা যতটা জায়গা পরিবর্তন করলো একটা নির্দিষ্ট দিকের থেকে আরেকটা নির্দিষ্ট জায়গায়, সেই অতিক্রান্ত দূরত্বটাকেই বলা হয় সরণ। কাজেই সরণ হলো একটা ভেক্টর রাশি, কারণ এর দিক আছে কোন বিন্দু থেকে বস্তুকণাটা রওনা হলো এবং কোথায় গিয়ে পৌঁছলো, এটার মধ্যে দিক নির্দেশনা আছে। কাজেই সরণ একটা ভেক্টর রাশি। আমরা যদি সুসজ্জিত সংজ্ঞায় আসি তাহলে বলতে পারবো এরকম: কোনো নির্দিষ্ট দিকে কোনো বস্তুকণার অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। সরণ একটি ভেক্টর রাশি। তাহলে আমরা ধরে নিলাম যে বস্তুকণাটা এ অবস্থানে ছিল এবং টি একটা নির্দিষ্ট সময়, সেটা যাই হোক না কেন, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 5 ঘন্টা, 10 ঘন্টা, যাই হোক, টি সময়ের ব্যবধানে কণাটা এ অবস্থান থেকে বি অবস্থানে আসলো। এ থেকে বিতে, এই যে এ থেকে বি, এটা দ্বারাই কিন্তু দিক বোঝাচ্ছে যে এ থেকে বি অবস্থানে আসলো। আমরা এ বি এর দূরত্বটাকে যদি এস মনে করি তাহলে এই টি সময় বস্তুকণাটার সরণ হলো এস, অর্থাৎ এ বি। কাজেই সরণ একটা ভেক্টর রাশি। এরপরে আসি আমরা বেগ। কোনো বস্তুকণার সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। সরণটা যেমন এটা নির্দিষ্ট সময়ের কোনো উল্লেখ নাই, সেটা যত সময়েই খুশি হোক একটা নির্দিষ্ট সরণ হয়, কিন্তু যখন বেগ বলবো তখন সময়টা হবে একক সময়। এই একক সময় হওয়ার কারণেই এটাকে বলা হচ্ছে সরণের পরিবর্তনের হার, রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ সরণের পরিবর্তনের হার। সরণটা পরিবর্তন হইল, এক জায়গা থেকে আরেক জায়গায় গেল, কত হারে, অর্থাৎ প্রতি সেকেন্ডে কত, এই যে একটা নির্দিষ্ট একক সময়ে আসলো, এটাকেই বলা হয় বেগ। অর্থাৎ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিকে চলমান কোনো বস্তুকণার অবস্থানের পরিবর্তন হার, এই হার কথাটাই একক সময়ে উল্লেখ করে, হারকে বেগ বলে। কোনো বস্তুকণা টি সময়ে যদি এস দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ টি সময়ে যদি তার সরণ এস হয়, তাহলে তার বেগকে যদি আমরা ভি দ্বারা প্রকাশ করি তাহলে বেগ হলো এস বাই টি। ওই যে একক সময়, আমরা যদি সাধারণ ঐকিক নিয়মে বলি টি সময়ে অতিক্রান্ত দূরত্ব এস, তাহলে একক সময় অতিক্রান্ত দূরত্ব হলো এস বাই টি। এই একক সময় অতিক্রান্ত দূরত্বটাকেই বলা হয় ভি। কাজেই তার বেগ ভি সমান হলো এস বাই টি। এখন আমরা যদি একটা ক্ষুদ্র সময়ের জন্য বিবেচনা করি, অতি ক্ষুদ্র সময় ডেল্টা টি, এতে কণাটির গতিপথের কোনো এক বিন্দুতে অবস্থানের পরিবর্তন ডেল্টা এস হলে, অর্থাৎ এখানে সময়টা অতি নগণ্য ডেল্টা টি এবং সরণটাও অতি নগণ্য ডেল্টা এস, তাহলে এই ক্ষেত্রে আমরা ওই বিন্দুতে কণাটির বেগ বলবো লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0, কারণ ডেল্টা টি অতি ক্ষুদ্র সময়, এটা প্রায় জিরোর কাছাকাছি। ডেল্টা এস বাই ডেল্টা টি, এটাকে প্রকাশ করা হয় ডিএস বাই ডিটি দ্বারা। এটা হলো ক্যালকুলাসের ভাষায়
আমাদের বেগের সংজ্ঞা। আর পদার্থবিজ্ঞানে মানে সাধারণ ভাষায় হলো v সমান h/t, আর ক্যালকুলাসের ভাষায় হলো ds/dt। অর্থাৎ সময়ের সাথে সরণের যে পরিবর্তন হয়, পরিবর্তনের যে হার, তাকে বলা হলো বেগ। আচ্ছা, তাহলে বেগটাও একটা ভেক্টর রাশি, কারণ বেগ একটা নির্দিষ্ট দিক দরকার হয়। এই যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিকে কথাটা বলা আছে, কাজেই বেগটাও একটা ভেক্টর রাশি। বেগ হতে পারে দুই রকম, একটা হলো সমবেগ, আরেকটা অসমবেগ। সমবেগ মানে কোনো একটা বস্তু যদি এমনভাবে গতিশীল হয়, চলমান হয়, যে তার কোনো বেগ বৃদ্ধি পাচ্ছে না, সে একই বেগে চলতেছে, তখন সেই বেগটাকে বলবো আমরা সমবেগ। আর যদি বেগটা পরিবর্তন হয়, বাড়ে কমে, প্রথম 1 সেকেন্ডে গেল 5 মিটার, তার পরবর্তী 1 সেকেন্ডে গেল 10 মিটার, তার পরবর্তী 1 সেকেন্ডে গেল 3 মিটার, এই যে বেগ যে পরিবর্তন হচ্ছে, বেগের যে হারটা এক এক সময় এক এক রকম যাচ্ছে, এইটাকে বলা হয় অসমবেগ। আর সমবেগ হলো এরকম যে প্রথম সেকেন্ডে 5 মিটার, দ্বিতীয় সেকেন্ডে 5 মিটার, তৃতীয় সেকেন্ডে 5 মিটার, যদি এইরকম হারে যায় তাহলে তার বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, এটাকে বলা হয় সমবেগ। যাই হোক, আমরা এর পরের সংজ্ঞায় আসি। ত্বরণ। ত্বরণ কাকে বলে? কোনো বস্তুকণার বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। বেগ বৃদ্ধির হার। এখন বেগ বৃদ্ধির হার এটা কি জিনিস? আমরা যদি এমন মনে করি যে একটা বস্তুকণা প্রথম সেকেন্ডে অতিক্রম করলো 3 মিটার, পরবর্তী সেকেন্ডে অতিক্রম করলো 5 মিটার, তার পরবর্তী সেকেন্ডে অতিক্রম করলো 7 মিটার, এইভাবে সে অতিক্রম করলো তার পরবর্তী সেকেন্ডে 9 মিটার। এই যে বেগের যে পরিবর্তন হচ্ছে, প্রতি সেকেন্ডেই কিন্তু তার বেগের পরিবর্তনটা বৃদ্ধি পাচ্ছে, বেগের পরিবর্তনের হারটা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এখান থেকে এখানে বেগের পরিবর্তন হলো 2, এখান থেকে এখানে 2, এখান থেকে এখানে 2, তাহলে বেগ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এই যে বেগের পরিবর্তন হচ্ছে, পরিবর্তনের হার কত? 2। তাহলে এই বেগের পরিবর্তনের হারটাকে বলা হবে ত্বরণ। ক্ষুদ্র সময় Δt সময়ে বস্তুকণাটির গতিপথের কোনো বিন্দুতে বেগ বৃদ্ধির হার Δv হলে ওই বিন্দুতে তার ত্বরণ হবে লিমিট Δt টেন্ডস টু 0 Δv/Δt। এটাকে আবার ক্যালকুলাসের ভাষা অনুযায়ী dv/dt বলা হয়। ত্বরণ একটা ভেক্টর রাশি, এটাকে সাধারণত f বা কখনো কখনো a দ্বারা প্রকাশ করা হয়। এখন আরেকটা জিনিস দেখো, ত্বরণ আবার দুই ধরনের হতে পারে। যদি বেগের বৃদ্ধি না হয়ে বেগের হ্রাস হয়, অর্থাৎ বেগের পরিবর্তনটা কমের দিকে যায়, যেমন এরকম যদি হয় বেগের পরিবর্তনটা 3 মিটার, আমি আরেকটু বড় করে নেই, 15 মিটার, তারপরে 13 মিটার, তারপরে 11 মিটার, তারপরে 9 মিটার, এই যে বেগের পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনটা হচ্ছে কমের দিকে। যদি এরকম হয় তাহলে এটাকে অবশ্য মন্দন বলে। ত্বরণ পজিটিভ দিকে, মন্দন হলো নেগেটিভ দিকে। বেগ যদি বাড়তে থাকে তাহলে এটাকে বলা হয় ত্বরণ, বেগ যদি কমতে থাকে, বেগের পরিবর্তনের হারটা যদি কমের দিকে হয় তাহলে সেটাকে বলা হয় মন্দন। এরপরে আছে সমত্বরণ, অসমত্বরণ। সমত্বরণটা কি? এই যে বেগ বৃদ্ধির যে হারটা, এটা সব জায়গাতেই একই রকম হবে। অর্থাৎ এখানে পরিবর্তন হয়েছে 2, এখানে পরিবর্তন 2, এখানে পরিবর্তন 2, এই যে বেগের পরিবর্তনের হারটা, এই হারটা একই রকম আছে, সমান সমান আছে, এই জন্য এটাকে বলা হয় সমত্বরণ।
কিন্তু এমন যদি হইতো প্রথম সেকেন্ডে 3, পরের সেকেন্ডে 5, তারপরের সেকেন্ডে 6, তারপরের সেকেন্ডে 8, এই যে পরিবর্তন, এখানেও কিন্তু বেগের পরিবর্তন হচ্ছে, বেগ বৃদ্ধি পাচ্ছে। তবে এই বৃদ্ধিটা এখানে বৃদ্ধি পাচ্ছে 2, কিন্তু এখানে বৃদ্ধি পাচ্ছে 1, আবার এখানে বৃদ্ধি পাচ্ছে 2, অর্থাৎ প্রতি ক্ষেত্রে প্রতি একক সময়ে ত্বরণের যে পরিবর্তনটা একই হচ্ছে না, বেশি কম হচ্ছে, অসমান হচ্ছে। এই জন্য এটাকে বলা হয় অসমত্বরণ। শিক্ষার্থীবৃন্দ, আমি যে সংজ্ঞাগুলো বললাম, তোমরা পদার্থবিজ্ঞানেও সংজ্ঞাগুলো পড়েছো, তারপরে আমি আরও একটু দেখালাম, তোমরা বাসায় এগুলো অনুশীলন করবে। এরপরে আমি চলে যাব সামনের দিকে। শিক্ষার্থীবৃন্দ, লব্ধিবেগ। এখন লব্ধিবেগ হতে পারে বিভিন্নভাবে, যে বেগগুলো একই দিকে ক্রিয়া করতেছে সমান্তরাল বরাবর, অথবা বিপরীত দিকে ক্রিয়া করতেছে সমান্তরাল বরাবর। যদি এ ধরনের ক্ষেত্র হয়, যদি একই দিকে ইউ এবং ভি দুইটা বেগ ক্রিয়া করে এরকম সমান্তরাল বরাবর হোক অথবা একই রেখা বরাবর হোক, তাহলে তাদের লব্ধি হবে ইউ প্লাস ভি। আর যদি বেগ দুইটা সমান্তরাল কিন্তু পরস্পরের বিপরীতমুখী, একই রেখায় 2 রেখায় যেটাই হোক, যদি এরকম ক্রিয়া করে, তাহলে এটার লব্ধি হবে ইউ মাইনাস ভি, এবং তার দিক হবে বড় যে বেগ, সে বড় বেগের দিকে তার বেগ হবে। অর্থাৎ এখানে যদি আমি মনে করি এইটা ইউ আর এইটা ভি, যদি ইউটা বড় হয় ভিটা ছোট হয়, তাহলে দিকটা হবে ইউ এর দিকে, আর যদি ইউ ছোট হয় ভি বড় হয়, তাহলে লব্ধির বেগটা হবে ভি এর দিকে। এই হলো যদি দুইটা সমান্তরাল বলের লব্ধি হয়। কিন্তু বল দুইটা যদি সমান্তরাল না হয়ে কোনো একটা কোণে, নির্দিষ্ট একটা কোণে তারা ক্রিয়া করে, তাহলে আর এইভাবে লব্ধি নির্ণয় করা যাবে না। তখন আমাদের লব্ধি নির্ণয় করার জন্য বেগের সামান্তরিক সূত্র প্রয়োগ করে আমরা লব্ধির মানটা বের করতে পারব। তাহলে বেগের সামান্তরিক সূত্র কি? আমরা দেখতেছি বেগের সামান্তরিক সূত্র। আমরা বলের সামান্তরিক সূত্র পড়েছি, এবার বেগের সামান্তরিক সূত্র একই রকম। যদি কোনো বিন্দুতে একই সময়ে ক্রিয়ারত দুইটি বেগ একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু দ্বারা মানে ও দিকে সূচিত হয়, তবে ওই সন্নিহিত বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী কর্ণ মানে ও দিকে বেগদ্বয়ের লব্ধি সূচিত করবে। এটা আমরা বলের সামান্তরিক সূত্রের মধ্য থেকেও পেয়েছি, এখানে চিত্রে উল্লেখ করা হয়েছে। মনে করে ওয়ে বরাবর একটা বেগ ইউ, ওবি বরাবর একটা বেগ ভি কাজ করছে, তাহলে ও এ সি বি সামান্তরিকটি পূর্ণ করলাম, ও সি যোগ করলাম। তাহলে আমাদের দেখাতে হবে যে ও সি কর্ণটা এই ও এবং ও বি বরাবর যে ইউ এবং ভি বেগ দুইটা কাজ করতেছে, তাদের লব্ধির ক্রিয়া রেখা হবে ওসি এবং লব্ধির মানও হবে ওসি। যাই হোক, সেই উদ্দেশ্যে আমরা এখানে বর্ণনাগুলো দেওয়া আছে। মনে করি একই সময় ও বিন্দুতে একটি কণার উপর ক্রিয়ারত ইউ ভি মানের বেগদ্বয় ও এ সি বি সামান্তরিকের ও এ এবং ও বি বাহু দ্বারা মানে ওদিকে সূচিত হয় ও সি যোগ করে। কল্পনা করি, কি কল্পনা করব আমরা? কণাটা ইউ বেগে ও এ বাহু বরাবর, কণাটা ইউ বেগে ও এ বাহু বরাবর, অর্থাৎ এই যে কণাটা আসছে ইউ বেগ নিয়ে, সেটা সামনের দিকে ও এ বাহু বরাবর অগ্রসর হবে এবং একই সময় ও বিন্দুটি সর্বদা ও বি এর উপরে রেখে ও এ বাহুটি কণাটি সহ নিজের সমান্তরালে ভি বেগে ও বি বরাবর চলবে। অর্থাৎ একই সময় ইউটা চলতেছে ডান দিকে, কণাটা ইউ বেগে ডান দিকে চলতেছে, একই সময়ে কণাটা ও এ রেখা সহ ও বি এর দিকে ভি বেগে চলতেছে। অর্থাৎ ঘটনাটা ঘটছে যে এই রেখাটা
ডান দিকে অগ্রসর হচ্ছে এই রেখাটা যখন আমার এই কণাটা এই দিকে আসবে তখন এই রেখাটা ডান দিকে সরে আসবে। পাশাপাশি এই রেখাটা আবার এই ও বিন্দুটা ভি বেগে ওবি বরাবর চলে বলে এই রেখাটা আবার উপরের দিকে আসবে। কাজেই আমার তখন অবস্থাটা হচ্ছে যে আমার যে অবস্থাটা এরকম ছিল সেটা এরকম না থাইকা এইটা চলে আসতেছে এইখানে আর এইটা চলে আসতেছে এইখানে, এরকম একটা অবস্থানে আমি থাকবো। প্রতি মুহূর্তে এই ও বিন্দুটা এরকম একটা পথ ধরে সামনের দিকে অগ্রসর হচ্ছে। কাজেই আমরা যদি মনে করি একই সময়ে কণাটির ইউ বেগের কারণে এ বিন্দুতে এবং ও এর রেখাটি ভি বেগের কারণে নিজের সমান্তরালে বিসি অবস্থানে পৌঁছবে, সুতরাং কণাটি একক সময় পরে সি বিন্দুতে অবস্থান করবে। অর্থাৎ এই যে কণাটার দিক হয়ে গেল এরকম দেখাইলাম, এটা একটা একক সময় পরে এখানে এসে পড়বে, কণাটা এখানে এসে পড়বে, অর্থাৎ সি বিন্দুতে আসবে। মনে করি কণাটি একক সময়ে ক্ষুদ্র ভগ্নাংশ টি সময়ে পি বিন্দুতে পৌঁছছে। এখন একক সময়ে যদি এখানে আসে তাহলে একক সময়ের ছোট্ট একটা ভগ্নাংশ সময়, তার অর্ধেক, তার 4/1 10/1 এই ক্ষুদ্র একটা সময় আমরা ধরে নিলাম সেটা পি বিন্দুতে পৌঁছবে। তাহলে পি কিউ সমান্তরাল ই ও আঁকি, পি কিউ সমান্তরাল ই ও আঁকলাম, পি কিউ সমান্তরাল ইউ আঁকি। কণাটি সমবেগে চলে বলে ও কিউ সমান ইউটি, ও কিউ সমান ইউটি, কারণ এখানে আসার জন্য তার সময় লাগে টি আর বেগ হলো ভি, কাজে ইউটি। কিউপি সমান কত? কিউপি সমান হলো ও ই যেটা ভিটি, ও এর সমান হলো ইউ আর ও বি সমান হলো ভি। এখন আমরা দেখতেছি তাহলে ও কিউ বাই কিউপি কত হয়? ও কিউ হলো ইউটি আর ও কিউপি হলো ভিটি, তাহলে ইউ বাই ভিটি ক্যান্সেল হয়ে ইউ মানে ও এ ও বি। তাহলে ও এ ও বি, এই ও বিটাকে আমরা কি বলতে পারি? ও বিটাকে আমরা এসিও বলতে পারি। যদি আমরা এখানে ও বিটাকে এসি বলি, পরের লাইনে আমরা যদি এটাকে এসি বলি তাহলে দেখা যায় যে ও কিউ বাই কিউপি ও এ বাই এসি, ও কিউ বাই কিউপি ও এ বাই এসি, অর্থাৎ এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সদৃশ কোণী হয়ে যায়। তাহলে সি ও এ সমান পি ও কিউ, তাহলে সি ও এ এইটা সমান পি ও কিউ, এইটা অর্থাৎ একই কোণ। তাহলে আমাদের কি আসলো? ওপি ও সি একই রেখায় অবস্থিত। যেহেতু এই ত্রিভুজের জন্য এই কোণ, এই ত্রিভুজের জন্য এই কোণ একই কোণ, তাহলে ওপিটা ও সি রেখার উপরেই অবস্থান করবে। তাহলে ওপি বাই ও সি সমান ও কিউ বাই ও এ সমান ইউটি বাই ইউ সমান টি, অর্থাৎ এইটার সাথে ফাইনালি বজ্রগণন করলে পাওয়া যাবে ওপি সমান টি ইন্টু ও সি, ওপি সমান টি ইন্টু ও সি। আচ্ছা, তাহলে আমরা দেখলাম ওপি সমান টি ইন্টু ওসি হচ্ছে। এখান থেকে আমরা আসি, তাহলে একক সময়ে অর্থাৎ টি এর মান যদি 1 হয়, আমরা এই জায়গাটায় যদি টি এর মান 1 বসাই, একক সময় বসাই, তাহলে ওপি সমান হয়ে যায় ওসি, অর্থাৎ ওপি আর ওসি সমান হয়ে যায়, অর্থাৎ পি বিন্দুটা সোজাসুজি সি বিন্দুতে চলে আসে, অর্থাৎ একক সময়ে কণাটা ও থেকে সিতে চলে আসে, যেটা কণাটার লব্ধি নির্দেশ করবে। সুতরাং ওসি কর্ণই লব্ধি বেগের মান ও দিক নির্দেশ করবে। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। তারপরেও বাসায় আরও অনুশীলন করবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।